বুক কাঁপানো এক রাত। গাজার দরজা ঠেলে যুদ্ধ কি এবার পৌঁছাবে মিশরে? আবার উত্তেজনা, আবারও এক অদৃশ্য আতঙ্ক। মধ্যপ্রাচ্যের বুকে রাতের আকাশে ঘন কালো ধোঁয়া, মাটিতে ট্যাঙ্কের গর্জন, সীমান্তে লোহার প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা সেনারা। ঘুম নেই কারো চোখে, কারণ গাজার দক্ষিণ সীমান্তের রাফা ক্রসিংয়ে মিশরের সেনাদের কড়া পাহারা। এর পেছনে লুকিয়ে আছে এক মহাভয়ঙ্কর শঙ্কা। হঠাৎ করে যদি লাখো ফিলিস্তিনি ভেঙে দেয় সীমান্তের বেড়াজাল, যদি তারা ঢুকে পড়ে উত্তর সিনাইয়ের মরুভূমিতে, তখন কি করবে মিশর? অগ্নি পরীক্ষায় কায়রো। 2 বছরেরও বেশি সময় ধরে চলা গাজার যুদ্ধ কেবল ফিলিস্তিনিদের নয়, এবার অগ্নি পরীক্ষায় দাঁড় করিয়েছে কায়রোকেও। যুদ্ধের শুরু থেকেই মিশর ঘোষণা দিয়েছিল, গাজার 23 লাখ মানুষকে তাদের ভূমি থেকে তাড়ানো হবে না, আমরা তা মানব না। কিন্তু বাস্তবতা অন্য কথা বলছে। ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক স্থল ও আকাশ অভিযান প্রায় 4 লাখ মানুষকে গাজা সিটি থেকে দক্ষিণে ঠেলে দিয়েছে। সেই দক্ষিণ মানে মিশরের সীমানার পাশেই রাফা। এখন কায়রোর চোখে আতঙ্ক। যদি হঠাৎ করেই লাখো মানুষ সীমান্ত ভেঙে ঢুকে পড়ে, তবে সেটি শুধু জনসংখ্যার চাপ নয়, জাতীয় নিরাপত্তার জন্য বিপর্যয়। মিশরের সরকারি সূত্র আল আরাবি আল জাদিদকে বলছে, সবকিছু যেন সাজানো চিত্রনাট্য। ফিলিস্তিনিদের ধীরে ধীরে সীমান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পরিকল্পনাটা এমনভাবে তৈরি যে একদিন হাজার হাজার মানুষ বোমার ভয় থেকে দূরে মাত্র 100-150 মিটার পার হয়ে মিশরে ঢুকে পড়বে। তখন বিশ্ব দেখবে মিশর মানবিকতার দরজা বন্ধ রেখেছে, আর ইসরায়েল তারা দায়মুক্ত হয়ে যাবে। কিন্তু প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমাদের ভূমিতে ফিলিস্তিনি গণপলায়নের দরজা খুলব না। ইসরায়েলি অভিযানের নাম দিয়েছেন পদ্ধতিগত গণহত্যা। নতুন আঞ্চলিক বিস্ফোরণ। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু উল্টো অভিযোগ করেছেন কায়রোর বিরুদ্ধে, মিশর ফিলিস্তিনিদের কারাগারে আটকে রেখেছে। এই পারস্পরিক অভিযোগ সম্পর্ক আরও তিক্ত হলেও মিশর এখনো ভাঙেনি 1979 সালের শান্তি চুক্তি। তবে ঝড় থামছে না। জর্ডান ইতিমধ্যেই ঘোষণা করেছে, ফিলিস্তিনিদের জোর করে সরানো মানে যুদ্ধ ঘোষণা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, 2 বছরে নিহত 65,000-এরও বেশি মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরায়ণের পরোয়ানা জারি করেছে, কিন্তু তারপরও ইসরায়েলের হামলা থামেনি। মিশর বরাবরই মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল। কাতার আর যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে কায়রো যুদ্ধবিরতির চেষ্টা করেছে, কিন্তু ওয়াশিংটন আর তেল আবিব মিশরকে দূরে রাখতে চাইছে আলোচনার টেবিল থেকে। দোহায় হামাস নেতাদের উপর সাম্প্রতিক ইসরায়েলি হামলা তো সেই আলোচনার কফিনে শেষ পেরেক। ট্যাঙ্ক, হেলিকপ্টার আর ভয়ঙ্কর প্রশ্ন। উত্তর সিনাইতে এখন মিশরের ট্যাঙ্ক, হেলিকপ্টার, সেনা কুচকাওয়াজ সবই চলছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের উস্কানি যে কোনো সময় মিশরকেও টেনে নিতে পারে যুদ্ধে। তখন রক্তক্ষয়ী সংঘর্ষের মানচিত্র কেবল গাজায় সীমাবদ্ধ থাকবে না, পৌঁছে যাবে কায়রোর বুক পর্যন্ত। আর ইরান, এই অগ্নিগর্ভ বাস্তবতায় ছায়ার মতো ভেসে উঠছে ইরানের নাম। তেহরান বহু আগেই সতর্ক করেছে, ফিলিস্তিনিদের ভূমি থেকে তাড়ানো হলে পুরো অঞ্চল আগুনে পুড়ে যাবে। ইরানের সামরিক শক্তি আজ শুধু হরমুজ প্রণালী নয়, লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন আর আঞ্চলিক মিত্ররা এক অদৃশ্য চাপ সৃষ্টি করছে তেল আবিব আর ওয়াশিংটনের ওপর। দোহার আকাশে আগুন, মুসলিম বিশ্বের ঘুম ভাঙালো ইসরায়েল। মধ্যপ্রাচ্য যেন আগুনের গোলা। দিনের পর দিন ইসরায়েলের বিমান আর ক্ষেপণাস্ত্র হামলায় দগ্ধ হচ্ছে গাজা। কিন্তু এবার আগুনের আঁচ ছড়িয়ে পড়েছে চারদিকে, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, এমনকি ইয়েমেন পর্যন্ত। আর এবার ইসরায়েল এমন এক দেশকে আঘাত করেছে যার সঙ্গে সরাসরি কোনো সংঘাতই ছিল না। সেই দেশটি হলো কাতার। অপ্রত্যাশিত টার্গেট। ধনী, সমৃদ্ধ আর শান্তিপ্রিয় কাতারকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা যেন তাদের বহুদিনের ভয়েরই প্রতিফলন। মুসলিম জোটের ভয়। গাজা কিংবা লেবাননের মতো যুদ্ধক্ষেত্র নয়, বরং আলোচনার শহর দোহা। হামলা হয়েছে সেই দোহার বুকে। এই আঘাত কেবল কাতারের নয়, কাঁপিয়ে দিয়েছে পুরো আরব দুনিয়াকে। দোহায় জরুরি সম্মেলন। ইসরায়েলের হামলার মাত্র 4 দিন পর দোহায় বসে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার জরুরি বৈঠক। সম্মেলন পৌঁছে যায় এক ঐতিহাসিক সিদ্ধান্তে।
ন্যাটোর আদলে একটি আরব মুসলিম সামরিক জোট গঠনের ঐক্যমত্য। আলোচনায় অংশ নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, যখন আলোচনার টেবিলে বসা কাউকে হত্যা করা হয় তখন বুঝতে হবে আলোচনার আর কোনো অর্থ নেই। তার কণ্ঠে ক্ষোভ, কণ্ঠে সতর্কবার্তা। ইরানের গর্জন। সম্মেলনে দাঁড়িয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি সোজাসুজি আঙুল তুললেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের দিকে। তাঁর কণ্ঠে বজ্রধ্বনি। আমেরিকার ছত্রছায়া ছাড়া ইসরায়েল কাতারে হামলার সাহস পেত না। এটি কোনো শক্তি প্রদর্শন নয়, বরং গভীর হতাশার বহিঃপ্রকাশ। তিনি আরও বললেন, এই হামলা আসলে মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। গাজা, লেবানন, কাতার, এমনকি ইরানের ধ্বংসস্তূপ থেকেই একদিন জন্ম নেবে নতুন বিশ্ব ব্যবস্থা। ইরানের ভাষণ যেন দোহার আকাশে প্রতিধ্বনি তুলল। পাকিস্তানের প্রস্তাব। সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হামলাকে আখ্যা দিলেন ভ্রাতৃত্বপূর্ণ ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা। তিনি গাজায় তাৎক্ষণিক স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানান আর প্রস্তাব রাখেন আরব ইসলামিক একটি টাস্ক ফোর্স গঠনে, যা যৌথভাবে ইসরায়েলের আগ্রাসনের মোকাবিলা করবে। পর্যবেক্ষকরা বলছেন, দোহায় ইসরায়েলের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এক নতুন অধ্যায়ের সূচনা। এই আক্রমণ মুসলিম দেশগুলোকে বাধ্য করছে নতুনভাবে ভাবতে, ঐক্যবদ্ধ হতে। এক সময়ের ভাঙা ঘর আজ ধীরে ধীরে জোটবদ্ধ হতে চাইছে। আর সেই ঐক্য যদি সত্যিই গড়ে ওঠে, তবে ইসরায়েল একা থাকবে না যুদ্ধক্ষেত্রে। তাদের মোকাবিলা করতে হবে এক বিশাল মুসলিম ফ্রন্টকে। একদিকে গাজার কান্না, লেবাননের ধ্বংসস্তূপ, কাতারের আকাশে আগুন। অন্যদিকে দোহায় নেতাদের সমাবেশ, গর্জন করছে ইরান, প্রস্তাব রাখছে পাকিস্তান। এ যেন সিনেমার এক টানটান মুহূর্ত। সবকিছু ভেঙে পড়ছে, তবুও ভেতর থেকে জন্ম নিচ্ছে এক নতুন শক্তি। দোহার বুকে ইসরায়েলের হামলা তাই শুধু ধ্বংস নয়, এক ধরনের জাগরণও। প্রশ্ন একটাই, এই জাগরণ কি সত্যিই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করবে, নাকি আবারও ইতিহাসের মতো তারা ভেঙে পড়বে নিজেদের ভেতরে? জাতিসংঘের নতুন ঝড়। ইরানকে ঘিরে চীন রাশিয়ার অটল প্রতিরোধ। মঞ্চটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আলো নিভে আসছে। বিশ্ব রাজনীতির থিয়েটারে এক চূড়ান্ত নাটকের প্রস্তুতি। ইউরোপের 3 দেশ, ফ্রান্স, জার্মানি আর যুক্তরাজ্য, আমেরিকার ইশারায় ইরানের বিরুদ্ধে তুলল স্ন্যাপব্যাক শাস্তির হাতুড়ি। দাবি, ইরান নাকি পারমাণবিক চুক্তি মানছে না, আর সেই অভিযোগেই আবার ফিরিয়ে আনা হচ্ছে পুরনো জাতিসংঘের কঠিন নিষেধাজ্ঞা। কিন্তু ছবিটা একেবারেই সোজা না, কারণ মঞ্চে আছে 2 মহাশক্তি, চীন আর রাশিয়া। দক্ষিণ কোরিয়ার প্রস্তাবিত প্রস্তাবনা ভোটে পড়ল। মাত্র 4 দেশ সমর্থন দিল, চীন, রাশিয়া, পাকিস্তান, আলজেরিয়া। 9 দেশ সরাসরি বিরোধিতা করল, 2 জন রইল নিরপেক্ষ। ফলে প্রস্তাব ভেস্তে গেল। কাগজে কলমে মানে দাঁড়ালো ইরানের উপর নিষেধাজ্ঞা আবার ফিরছে। কিন্তু বাস্তবের খেলা আলাদা, কারণ এই নিষেধাজ্ঞা কার্যকর করতে দরকার কার্যকরী কমিটি, দরকার বিশেষজ্ঞ প্যানেল। আর এখানেই ঢুকে পড়েছে চীন, রাশিয়ার ভেটো শক্তি। রাশিয়ার গর্জন। রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানোভ সরাসরি বললেন, এই প্রক্রিয়া ভ্রান্ত, বিপজ্জনক। নিষেধাজ্ঞা চাপালে ফল উল্টে যাবে। রাশিয়ার অবস্থান স্পষ্ট, স্ন্যাপব্যাক কোনো কূটনৈতিক সমাধান নয়, বরং আরও অস্থিরতা ডেকে আনবে। চীনের দৃঢ় অবস্থান। বেইজিংও জানিয়ে দিল, এই পুরো উদ্যোগই রাজনৈতিক, উদ্দেশ্যমূলক। তাদের ভাষায় একতরফা শাস্তি বহুপাক্ষিক কূটনীতিকে ধ্বংস করে। চীনের সংকেত স্পষ্ট, তারা শুধু ভেতরে নয়, বাইরে গিয়েও ইরানের পাশে থাকবে। কমিটি ও প্যানেলের ফাঁদ। স্ন্যাপব্যাক কার্যকর করতে পুনরুজ্জীবিত করতে হবে রেজলিউশন 1737 স্যাংশন কমিটি। এই কমিটি ঠিক করবে কোন ব্যক্তি, কোন সংস্থা কালো তালিকায় উঠবে, কোন দেশের কাছে রিপোর্ট চাইবে। কিন্তু সমস্যা হলো, এই কমিটির প্রতিটি সিদ্ধান্ত সর্বসম্মত হতে হবে। অর্থাৎ রাশিয়া বা চীন একবার আপত্তি তুললেই সবকিছু থেমে যাবে। এর পাশাপাশি দরকার প্যানেল অফ এক্সপার্টস। তারা রিপোর্ট দেবে, তদন্ত করবে, প্রমাণ হাজির করবে। রাশিয়া, চীন চাইলে এই বিশেষজ্ঞদের নিয়োগই আটকে দিতে পারে। ফলে কাগজে নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে কার্যকর হবে না। অর্থনৈতিক প্রতিরোধ। জাতিসংঘের ভাগপুকুর ছাড়াও আরও আছে শক্তির খেলা। রাশিয়া আর চীন খোলাখুলিভাবে বলছে তারা ইরানের সঙ্গে তেল ব্যবসা চালিয়ে যাবে। ডলার নয়, লেনদেন হবে ইউয়ান, রুবল, এমনকি ক্রিপ্টোকারেন্সিতে। চীনের নিজস্ব ব্যাংকিং নেটওয়ার্ক CIPS, রাশিয়ার বিকল্প SPFS, এগুলো SWIFT এর বাইরে নতুন আর্থিক রাস্তা খুলে দিচ্ছে ইরানের জন্য। ফলাফল, পশ্চিমা নিষেধাজ্ঞা কাগজে থাকবে, কিন্তু
তেহরানের বাজারে তেল গ্যাস চলবে নিজের ছন্দে। একদিকে আমেরিকা ও ইউরোপ ভাবছে শাস্তির ভারে নত হবে ইরান, অন্যদিকে তেহরান দাঁড়িয়ে আছে বেইজিং আর মস্কোর অটল ঢালে। এ যেন দাবার বোর্ডে হঠাৎ উল্টে যাওয়া চাল, যেখানে কালো ঘুঁটির মতো ইরানকে কোণঠাসা করতে গিয়েই সাদা ঘুঁটি ভেসে যাচ্ছে দুই মহাশক্তির প্রতিরোধে। প্রশ্ন একটাই, এই স্ন্যাপব্যাককে সত্যি ইরানকে ভাঙবে, নাকি চীন রাশিয়ার শক্তি মিলেই আবার নতুন করে গড়ে তুলবে এক বিকল্প বিশ্ব ব্যবস্থা? ভাঙা ঘর কি এক হবে? মুসলিম বিশ্বের নতুন সামরিক জোটের স্বপ্ন। 200 কোটিরও বেশি মানুষ মুসলিম, অথচ ভেতরে ভেতরে তারা বিভক্ত। শিয়া সুন্নি, নানা মতভেদ, নানা দ্বন্দ্ব। সেই বিভক্তির কারণেই আজ তারা পিছিয়ে, সেই ভাঙনের কারণেই আজও তারা নির্যাতিত। ফিলিস্তিনের রক্তাক্ত মাটি, গাজার শিশুদের কান্না আর ইসরায়েলের বোমা বর্ষণ মুসলমানদের হৃদয় ভিজিয়ে দিচ্ছে, কিন্তু সেই কান্না থামাতে পারছে না কোনো ঐক্যবদ্ধ শক্তি। শুধু মিছিল, স্লোগান আর বয়কটের ডাক। বাস্তবের রণক্ষেত্রে এর কোনো ওজন নেই। অন্ধকারে আলো, সৌদি পাকিস্তান সামরিক চুক্তি। তবে এবার দৃশ্যপটে এক নতুন মোড়। মুসলিম বিশ্বের দুই গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব ও পাকিস্তান স্বাক্ষর করেছে এক ঐতিহাসিক সামরিক চুক্তি। চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে, একটি দেশের উপর আগ্রাসন মানেই উভয় দেশের উপর আগ্রাসন। অর্থাৎ সৌদি আক্রমণের শিকার হলে পাকিস্তানও লড়বে, পাকিস্তানের মাটিতে হামলা হলে সৌদিও অস্ত্র ধরবে। এই জোট শুধু দুই দেশের নিরাপত্তা নয়, বরং এক নতুন আঞ্চলিক শক্তির জন্ম দিতে পারে। কেন এত তাড়াহুড়ো? বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ইসরায়েল শুধু গাজায় নয়, ইয়েমেন, কাতার, এমনকি অন্য মুসলিম ভূখণ্ডেও আগ্রাসন চালিয়েছে। এই হামলার শঙ্কায় সৌদি ও পাকিস্তানকে ঠেলে দিয়েছে ঘনিষ্ঠতায়। তারা বুঝেছে একা একা লড়াই করলে টিকবে না, বড় কোনো দুর্ঘটনার আগে দরকার একক প্রতিরোধ ব্যবস্থা। টুইস্ট, মুসলিম ন্যাটো। এই চুক্তি থেকে আরো বড় প্রশ্ন জেগেছে, মুসলিম বিশ্ব কি তবে গড়তে যাচ্ছে নিজেদের ন্যাটো? যদি কখনো ইরান, তুরস্ক, মিশর, ইয়েমেন এই দেশগুলো সৌদি পাকিস্তান জোটে যোগ দেয়, তাহলে ছবিটা পাল্টে যাবে। তখন কোনো একটি মুসলিম দেশের উপর হামলা মানেই পুরো মুসলিম বিশ্বের পাল্টা আক্রমণ। ভাবুন তো, 50টিরও বেশি মুসলিম দেশ যদি একই পতাকার নিচে দাঁড়ায়, তবে ইসরায়েল কিংবা ভারত, এমনকি যুক্তরাষ্ট্র সহজে আধিপত্য বিস্তার করতে পারবে না। ইরান নীরব কিন্তু প্রবল শক্তি। এখানেই এসে নাম উঠে আসে ইরানের। তেহরান বহু আগেই প্রমাণ করেছে তাদের সামরিক শক্তি কেবল সীমান্তে সীমাবদ্ধ নয়। ক্ষেপণাস্ত্র, ড্রোন আর হিজবুল্লাহ ও হুথির মতো আঞ্চলিক মিত্ররা আজ ইসরায়েল ও আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে। পাকিস্তান আছে পারমাণবিক শক্তি নিয়ে, সৌদি আছে অর্থনৈতিক সাম্রাজ্য নিয়ে। আর যদি ইরান যোগ দেয়, তবে মুসলিম জোট হয়ে উঠতে পারে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর সামরিক শক্তি। মধ্যপ্রাচ্যের ধুলো ধোঁয়ায় আঁকা হচ্ছে এক নতুন গল্প। একদিকে ফিলিস্তিনিদের হাহাকার, অন্যদিকে মুসলিম বিশ্বের জাগরণ। সৌদি আরব আর পাকিস্তান হাত মেলাচ্ছে। দূরে বসে ইরান অপেক্ষা করছে কবে আসবে সেই সময়, যখন মুসলিম বিশ্ব ভাঙা ঘর থেকে এক হয়ে দাঁড়াবে। এই মুহূর্তে উত্তর লুকিয়ে আছে ঐক্যে। যদি মুসলিম দেশগুলো সত্যি একত্রিত হয়, তবে ইতিহাস বদলে যাবে। মধ্যপ্রাচ্যের নতুন ঝড়। তুরস্ক বনাম ইসরায়েল, কে এগিয়ে? একদিকে ইসরায়েল, ছোট দেশ কিন্তু প্রযুক্তি ও নির্ভুলতার দাপট। অন্যদিকে তুরস্ক, বড় সেনা, শক্তিশালী নৌবাহিনী আর ন্যাটোর ছায়া। প্রশ্ন একটাই, যদি মুখোমুখি সংঘাত শুরু হয়, তবে শেষ হাসি কে হাসবে? ইসরায়েলের সেনাবাহিনী তুলনামূলক ছোট, সক্রিয় সৈন্য মাত্র 1,70,000, কিন্তু রিজার্ভ বাহিনী বিশাল, 4,65,000। অন্যদিকে তুরস্কের সক্রিয় সেনা 3 লাখের বেশি, প্রায় দ্বিগুণ। রিজার্ভ বাহিনীও কম নয়, 3,78,000। অর্থাৎ সৈন্য সংখ্যার লড়াইয়ে তুরস্ক এগিয়ে, কিন্তু দ্রুত মোতায়েন ও প্রস্তুতিতে ইসরায়েলের রিজার্ভ বাহিনী বাড়তি সুবিধা দিতে পারে। অর্থ এখানে বড় হাতিয়ার। 2024 সালে ইসরায়েল ব্যয় করেছে $30.5 বিলিয়ন, তুরস্ক খরচ করেছে আরও বেশি, $40 বিলিয়ন।
সংখ্যায় তুরস্ক জিতলেও ইসরায়েল তাদের টাকা ঢালে প্রযুক্তি, স্যাটেলাইট নজরদারি আর আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায়। আর সেখানেই তৈরি হয় আসল টুইস্ট। স্থলযুদ্ধে তুরস্ক শক্তিশালী। তাদের হাতে রয়েছে 2231 ট্যাঙ্ক, 55,000-এর বেশি সাঁজোয়াজাম। ইসরায়েলের আছে 1070 ট্যাঙ্ক আর 43,000 সাঁজোয়াজাম। কামান ও রকেট লঞ্চারেও তুরস্ক এগিয়ে, কিন্তু ইসরায়েলের পরিচিতি নির্ভুল আঘাত, উন্নত ড্রোন আর ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য। আকাশযুদ্ধে সংখ্যায় তুরস্কের দাপট। তাদের মোট বিমান সংখ্যা 1069, ইসরায়েলের হাতে 612, কিন্তু মানের লড়াইয়ে ইসরায়েল এগিয়ে। তাদের কাছে আছে 280 উন্নত ফাইটার জেট, তুরস্কের আছে 205। সবচেয়ে বড় শক্তি ইসরায়েলের 14টি এয়ার রিফুয়েলিং বিমান, যা দীর্ঘ সময় আকাশে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করে। তুরস্কের হাতে মাত্র 7টি। হেলিকপ্টারের ক্ষেত্রে তুরস্ক বেশ এগিয়ে, মোট 502, যার মধ্যে 111 অ্যাটাক হেলিকপ্টার। ইসরায়েলের হাতে আছে মোট 146 হেলিকপ্টার, যার মধ্যে 48টি অ্যাটাক হেলিকপ্টার। নৌবাহিনীতে তুরস্কের দাপট স্পষ্ট। তাদের কাছে আছে 186 যুদ্ধ জাহাজ, ইসরায়েলের মাত্র 67। সাবমেরিনেও তুরস্ক এগিয়ে, 12 বনাম 5। তবে ইসরায়েলের সাবমেরিন বহর অনেক বেশি উন্নত, পারমাণবিক ক্ষমতার সম্ভাবনা রাখে, যা যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তাহলে যুদ্ধ হলে সংখ্যায় ও বিস্তৃত শক্তিতে তুরস্ক নিঃসন্দেহে এগিয়ে। তবে যুদ্ধ মানে শুধু সংখ্যা নয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বহুবার প্রমাণ করেছে তাদের ক্ষমতা। তারা ছোট দেশ হলেও প্রযুক্তি, গোয়েন্দা তথ্য আর নির্ভুল আঘাতে বিশ্বে অনন্য। অন্যদিকে তুরস্কের ভৌগোলিক অবস্থান, বৃহৎ সেনাবাহিনী, শক্তিশালী নৌবাহিনী আর ন্যাটোর সমর্থন তাদের বানায় ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। শেষ প্রশ্ন থেকেই যায়, যদি সত্যিই আকাশে বাজ পড়ে আর ইসরায়েল তুরস্ক মুখোমুখি হয়, তবে ফলাফল কি হবে? বিশ্লেষকরা বলেন, আমেরিকার সমর্থন ছাড়া ইসরায়েলে টিকে থাকা কঠিন। কিন্তু যদি প্রযুক্তি আর ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা কাজে লাগে, তবে ছোট দেশ হয়েও ইসরায়েল পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এক কথায়, এই লড়াই হবে শক্তি আর বুদ্ধি। ফলাফল অজানা, কিন্তু ঝড়ের আগে উত্তেজনার এই নীরবতা মধ্যপ্রাচ্যকে করে তুলেছে এক ভয়াবহ সিনেমার মঞ্চ। ইসরায়েলের কণ্ঠে হুমকি, সানায় পতাকা ওড়ানোর স্বপ্ন, কিন্তু ইয়েমেনের মরুভূমি থেকে উঠে এলো বজ্রধ্বনি, একটি জাহাজও ফেরত নিতে পারবেন না। মধ্যরাতের আকাশে ইসরায়েলের সামরিক মন্ত্রী ইসরায়েল কাটস ঘোষণা দিলেন হুমকি। আব্দুল মালিক আল হুথির শেষ ঘনিয়ে এসেছে, সানায় নীল সাদা পতাকা উড়বে। কিন্তু মুহূর্তেই জবাব দিল ইয়েমেনের আনসারুল্লাহ। তাদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারা তীরের মতো ছুড়ে দিলেন কথার তলোয়ার। আপনি সানার কথা বলছেন, অথচ জাহাজগুলো পর্যন্ত বাঁচাতে পারছেন না। আপনার পতাকা এখন সমুদ্র পথেও টিকে নেই। ইয়েমেনি নৌবাহিনীর ভয়ে অন্য দেশের পতাকার আড়ালে লুকোতে হচ্ছে। কাটস যেখানে সানার আকাশে ইসরায়েলি পতাকা ওড়ানোর কল্পনায় ডুবছিলেন, সেখানেই ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আঘাত হানল তেল আবিবের সামরিক স্থাপনায়। একই রাতে 3টি ড্রোন গিয়ে বিঁধল বেরশেবা আর ইলাতের আকাশে। আনসারুল্লাহর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, ইলাত হবে আমাদের ধারাবাহিক লক্ষ্যবস্তু, আমরা থামব না। প্রতিশোধের আগুন। মাত্র কয়েক সপ্তাহ আগে সানায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল রাহাউই। কাটস যখন বললেন হুথির শেষ আসছে, তখন ইয়েমেনের পাহাড় থেকে গর্জে উঠল প্রতিশোধের হুঙ্কার। তাদের বার্তা স্পষ্ট, তোমরা পতাকা তুলতে পারবে না আমাদের রাজধানীতে, বরং সমুদ্রে নিজেদের পতাকা বাঁচাতে হিমশিম খাচ্ছ। শক্তির প্রদর্শন। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি গণহত্যার পর ইয়েমেনের আনসারুল্লাহ ঘোষণা দিয়েছিল তারা ইসরায়েলের দিকে সামুদ্রিক রসদ প্রবাহ বন্ধ করবে। তখন থেকে লোহিত সাগরে শুরু হলো নতুন যুদ্ধ। ইয়েমেনি নৌবাহিনীর ছায়ায় দম বন্ধ হয়ে এলো জাহাজ চলাচলে। ইসরায়েল বুঝতে পারছে হুথিদের শক্তি শুধু মরুভূমিতে সীমাবদ্ধ নয়, তাদের হাত পৌঁছে গেছে ভূমধ্য সাগরের বন্দর পর্যন্ত। কাটস গর্জন করলেও বাস্তবতা হলো ইয়েমেন এখন ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্ন। গাজায় 65,000 ফিলিস্তিনি নিহত, অধিকাংশই নারী ও শিশু। এই হিসাব করছে আনসারুল্লাহ। তাদের ঘোষণা, ইসরায়েল যদি গাজায় হামলা বন্ধ না করে, তবে ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝড় থামবে না।
এ যেন মরুভূমির বুকে জন্ম নেওয়া নতুন শক্তির কাহিনী, যে শক্তি বলে দেয় সানায় পতাকা ওড়ানো সহজ নয়, যে শক্তি প্রমাণ করে একটি ছোট দেশও সমুদ্রের ঢেউ আর আকাশের আগুন দিয়ে দানব সাম্রাজ্যকে কাঁপিয়ে দিতে পারে। ইসরায়েলের স্বপ্ন ছিল সানা দখল, কিন্তু ইয়েমেনিদের বাস্তবতা হলো প্রতিরোধ। পশ্চিমের চোখে হুথিরা বিদ্রোহী, কেননা তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে দেশটির রাজধানী সানা সহ বিস্তৃত এলাকা দখলে নিয়েছে। দেশটির বাকি অংশ নিয়ন্ত্রণ করছে ইয়েমেনি সরকার ও প্রতিবেশী দেশগুলোর সমর্থন পাওয়া অন্যান্য সশস্ত্র সংগঠনগুলো। ট্রাম্পের জন্য ভয়ঙ্কর বার্তা। রাতের অন্ধকারে ইরানের ক্ষেপণাস্ত্রের গর্জন। রাত ছিল নীরব, মরুভূমির আকাশে তারারা ঝলমল করছিল। হঠাৎই সেই নীরবতা ভেঙে দিল আগুনের রেখা। তেহরানের আকাশ চিরে উঠে গেল 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দূর থেকে মনে হচ্ছিল যেন বজ্রপাত আকাশে বিদীর্ণ করছে। আর সেই মুহূর্তেই সারা বিশ্বের স্ক্রিনে ছড়িয়ে পড়ল এক নতুন আতঙ্ক, এক নতুন বার্তা: ইরান থেমে নেই। এই উৎক্ষেপণ কোনো সাধারণ মহড়া নয়, বরং ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ছুঁড়ে দেয়া এক সতর্কীকরণ। ইরান তার সবচেয়ে উন্নত কঠিন জ্বালানি চালিত সেকজিল ক্ষেপণাস্ত্র রাতের অন্ধকারে ছেড়ে প্রমাণ করল তারা এখনো দমে যায়নি। আতঙ্কের রাত, বিস্ময়ের ভোর। ইরানি মিডিয়া জানিয়েছে সেমনান ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র। 2500 কিলোমিটার পাল্লার সেকজিল সহজেই ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো, এমনকি দক্ষিণ ইউরোপ পর্যন্ত পৌঁছে যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ধোঁয়াহীন ঝড়ের গতিতে আকাশে ছুটে চলেছে রকেট, যেন আকাশ নিজেই কেঁপে উঠছে। এই দৃশ্য শুধু ইরানের শক্তির নয়, বরং প্রতিরোধের ঘোষণা। জুন মাসে 12 দিনের রক্তক্ষয়ী ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হয়েছিল ট্রাম্পের হস্তক্ষেপে। তখন মনে করা হয়েছিল ইরান হয়তো শান্ত হবে, কিন্তু এই রাতের আগুন বলে দিল শান্তি নয়, প্রতিশোধের পথে হাঁটছে তেহরান। ট্রাম্পের হুমকি বনাম ইরানের উত্তর। ট্রাম্প বারবার ইরানকে পারমাণবিক কর্মসূচি সীমিত করতে বলেছেন, কিন্তু ইরান সোজা সাপটা জানিয়ে দিয়েছে তাদের ভূখণ্ড রক্ষার জন্য তারা কারো অনুমতি নেবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসঙ্গে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর থেকেই আলোচনার টেবিল অচল। এখন ইরান ক্ষেপণাস্ত্র উড়িয়ে যেন বলল আলোচনার নয়, প্রতিরোধের সময় এসেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায়, আমরা বিদেশি আগ্রাসন প্রতিহত করব, নিজেদের কৌশলগত স্বাধীনতা রক্ষা করব। এই বক্তব্যে প্রতিধ্বনিত হলো সেই ক্ষেপণাস্ত্রের গর্জন। স্ন্যাপব্যাকের ছায়া, তবুও দৃঢ় ইরান। জাতিসংঘ ইতিমধ্যে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করেছে, আর মাত্র কয়েকদিনের মধ্যে 28 সেপ্টেম্বর আবার চালু হবে পুরনো সেই স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি বলছে ইরান ইউরেনিয়াম মজুদ বাড়িয়ে চুক্তি ভঙ্গ করেছে, কিন্তু তেহরান পাল্টে জানায় তারা এখনো মূল চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে দেশ রাতের অন্ধকারে আকাশ কাঁপিয়ে সেকজিল ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে, তাকে কি সত্যিই থামানো যাবে নিষেধাজ্ঞার কাগজে শৃঙ্খলে? ইরান এই পরীক্ষার বিষয়ে মুখ খোলেনি, যেন অন্ধকারের ভেতর লুকিয়ে রেখেছে আসল কৌশল। কিন্তু বাস্তবে সেটি তাদের সবচেয়ে বড় বার্তা। নীরবতা মানে দুর্বলতা নয়, বরং সেটা এক অদৃশ্য হুঙ্কার। বিশ্ব আজ বুঝতে পারছে ইরান শুধু প্রতিরোধ করছে না, বরং যুদ্ধক্ষেত্রের নিয়ম নতুন করে লিখছে। ট্রাম্প যেখানে নিষেধাজ্ঞার শিকল পরাতে চাইছেন, তেহরান সেখানে আকাশে আগুন ছুঁড়ে দেখাচ্ছে তাদের থামানো সহজ। নিশ্চিত ইসরায়েলের বিরুদ্ধে সৌদি আরব পেল পারমাণবিক ঢাল। রাতের আকাশে শীতল হাওয়া বইছে, অথচ মধ্যপ্রাচ্যের মাটিতে আগুন জ্বলে উঠছে। প্রশ্ন উঠেছে, সৌদি আরব কি সত্যি ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক ঢাল পেয়ে গেছে? কাতারে ব্যর্থ ইসরায়েলি হামলার পর হঠাৎ করে খবর ছড়িয়ে পড়ল পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করে সৌদি এখন ইসলামিক পারমাণবিক বোমার সুরক্ষায়। যেন মরুভূমির বুকে বজ্রপাত, এক ঝলকে কেঁপে উঠল পশ্চিম এশিয়ার নিরাপত্তা ভারসাম্য। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা, আরবদের রোষ। কাতার ওয়াশিংটনের সবচেয়ে বিশ্বস্ত মিত্র, মার্কিন ঘাঁটি আছে সেখানে, অথচ সে দেশেই ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দিল যুক্তরাষ্ট্র। হামাসের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে চালানো সেই হামলা ব্যর্থ হলেও গালফ রাষ্ট্রগুলো যেন বিদ্যুতাহত। কাতার ফুঁসে উঠেছে, আরবদের চোখে মার্কিন যুক্তরাষ্ট্র এখন পিঠে ছুরিকাঘাত করা বন্ধু। আর ঠিক তখনই রিয়াদ এগিয়ে দিল নতুন এক চাল।
পাকিস্তানের ঘোষণা, আমাদের ঢাল এখন সৌদির। ইসলামাবাদে প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের ঘোষণা ইতিহাস অঙ্কিত হয়ে গেল। তার কণ্ঠে দৃঢ়তা, আমাদের পারমাণবিক শক্তি প্রতিষ্ঠিত হয়েছে বহু আগে, এখন আমাদের যুদ্ধ প্রস্তুত বাহিনী আছে, এই সক্ষমতা সৌদি আরবের সুরক্ষার জন্য ব্যবহার করা হবে। তার আরো স্পষ্ট কথা, আমরা কোনো দেশের নাম নিচ্ছি না, সৌদিও নিচ্ছে না, তবে চুক্তি বলছে যদি সে কোনো পক্ষের উপর আগ্রাসন হয় উভয় মিলে প্রতিরোধ গড়ে তুলবে, প্রতিক্রিয়া হবে যৌথ। এ যেন ছাতার মতো পারমাণবিক সুরক্ষা, এক ঢাল দুই শরীর। ইসরায়েলের জন্য কি সরাসরি হুঁশিয়ারি? বিশ্লেষকদের মতে এই ঘোষণার পেছনে সবচেয়ে বড় ইঙ্গিত ইসরায়েলের দিকে। এতদিন একমাত্র পরমাণু শক্তি হিসেবে তেল আবিব ছিল অঞ্চলের অপ্রতিদ্বন্দ্বী আতঙ্ক, এখন সেই মাটি কাঁপছে, কারণ রিয়াদ আর একা নয়, তার আকাশে ছড়িয়ে পড়ছে পাকিস্তানের পারমাণবিক ছায়া। ভারতের সাথে সৌদির ভারসাম্য এখানেই শেষ নয়। সৌদি একদিকে পাকিস্তানের পারমাণবিক ছাকা নিচ্ছে, অন্যদিকে ভারতের সাথেও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে। চীনের পর ভারতই সৌদির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। এপ্রিলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিয়াদে সফরে এসে ক্রাউন প্রিন্স সালমানের সাথে বৈঠক করেছেন। এ যেন সূক্ষ্ম ভারসাম্যের খেলা, এক হাতে পাকিস্তানের শক্তি, অন্য হাতে ভারতের অর্থনীতি। মরুভূমির নতুন সমীকরণ, গালফে আস্থা ভেঙে পড়ছে, আমেরিকার প্রতিশ্রুতির উপর সন্দেহ বাড়ছে, আর সেই ফাঁক গোলে সৌদি আরব নিজস্ব ঢাল তৈরি করছে। পারমাণবিক শক্তির নাম কখনো প্রকাশ্যে উচ্চারিত না হলেও ছায়ার মতো ভেসে উঠছে ইসলামিক বোমার প্রতিশ্রুতি। রিয়াদের আকাশে এক অদৃশ্য রেখা টানা হয়েছে, সেটি শুধু ইসরায়েলের দিকে নয়, বরং আমেরিকার প্রতিও এক সতর্কবার্তা। সৌদি বার্তা স্পষ্ট, আমরা আর নির্ভর করব না তোমাদের ভাঙা প্রতিশ্রুতির উপর, আমরা আমাদের টিকে থাকা ঢাল খুঁজে নিয়েছি।